অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, মাশরাফি অধিনায়ক, জায়গা হয়নি ইমরুলে, নতুন মুখ পেসার জায়েদ। এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4-এর মধ্যে থাকা। বিজিএমএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু, গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিস্ফোরক দিয়ে ভাঙা হবে জানালো রাজু। এই ভবন অপসারণের ধারাবাহিকতায় আজকে রাজুক এখানে কার্যক্রম শুরু করেছে। 11 দফা দাবিতে নৌ শ্রমিকদের একাংশের অনির্দিষ্টকালের ধর্মঘট, সরকারকে বেকায়দায় ফেলতে এই কর্মসূচি, দাবি লঞ্চ মালিক সমিতির। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। এখানে সরকারের বাইরে যারা আছে রাজনৈতিকভাবে তারা এটার মধ্যে জড়িত। এবং যত্রতত্র মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হবে না জানালেন প্রধানমন্ত্রী, বললেন প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি ফারিয়া শারমিন। এবার বিস্তারিত। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে আইসিসি বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে চমকের নাম ওয়ানডে অভিষেক না হওয়া পেসার আবু জায়েদ রাহি, তবে জায়গা হয়নি ইমরুল কায়েস, তাসকিন আহমেদ ও শফিউল ইসলামের। বিশ্বকাপের শেষ 4-এ খেলার লক্ষ্যে স্কোয়াড বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিস্তারিত জানাচ্ছেন অরণ্য গফুর। দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা প্রতিটি ক্রিকেটারের লালিত স্বপ্ন। সেই স্বপ্নের পথে এগিয়ে থাকেন সেরা খেলোয়াড়রাই। তাই কেউ হন উচ্ছ্বসিত, কেউ বা বেদনাহত। বাংলাদেশের স্কোয়াড কেমন হবে তা নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। মিরপুর হোম অফ ক্রিকেটে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে তাই গণমাধ্যমের সামনে হাজির প্রধান নির্বাচক। মাশরাফির অধিনায়কত্বে 13 সদস্য নিশ্চিতই ছিল। বাকি 2 নামে পণ্ডিতদের বাউন্সারে যেন হুক করলেন নান্নু। পেসার আবু জায়েদ রাহি ও অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে বেছে নিলেন কন্ডিশন বিবেচনায়। রাহিকে আমরা যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশনে ও টেস্ট ম্যাচ খেলেছিল, ওডিও খেলার সুযোগ পাইনি, তো ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের ফাস্ট বোলার যে সুইং বোলারটা খুব কম। সৈকত ডোমেস্টিকে ভালো খেলেছে এবং আমরা একটা অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফ স্পিন করতে পারে, কারণ রিয়াদেরও একটা শোল্ডারের ইনজুরি আছে, তো সেই হিসাবে ও বোলিং নাও করতে পারে। 15 সদস্যের এই স্কোয়াডে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে 8 জনের। লিটন, মুস্তাফিজ, মিরাজ সহ বাকি 7 জন বিশ্বকাপে নতুন। তাসকিন ও শফিউল ইসলামের মতো অভিজ্ঞদের টপকে 4 পেসারের তালিকায় জায়গা করে নেন সাইফুদ্দিন। তবে একাদশ সাজাতে কোচেই আস্থা রাখতে চান প্রধান নির্বাচক। এখন যে এক্সপিরিয়েন্স আছে ওডিআইতে, আমরা কিন্তু 2015 বিশ্বকাপের পরে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা 51% ম্যাচ কিন্তু জিতেছি। এই এক্সপিরিয়েন্সের জন্যই আমরা আমাদের এক্সপেকটেশনও হাই, এবং আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4-এর মধ্যে থাকার। এর সঙ্গে আয়ারল্যান্ড সিরিজে যুক্ত হয়েছেন তরুণ স্পিনার নাইম হাসান ও প্রথমবারের মতো ডাক পাওয়া ইয়াসির রাব্বি। ত্রিদেশীয় সিরিজের পারফরমেন্সে বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলেও খেলোয়াড়দের সতর্ক করেন প্রধান নির্বাচক। আয়ারল্যান্ড সিরিজের পারফরমেন্স অবশ্যই কাউন্টেবল হবে, এবং এটা চিন্তা ভাবনা করতে হবে যেহেতু 22 মের আগে একটা সুযোগ আছে, তো সেই হিসাবে এখনই নিশ্চিন্ত থাকতে যাবে না, কারণ আমাদের পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে হবে, এবং আমাদের কিছু প্লেয়ারের ইনজুরিও আছে। লম্বা এ সফরে ইনজুরি ঝুঁকির জন্য ব্যাকআপও ঠিক করে রেখেছেন বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা সমৃদ্ধ মিনহাজুল আবেদিন নান্নু। বিশ্বকাপের জন্য আমরা দল রেডি করেছি, অবশ্যই এটা আমাদের এই মুহূর্তে সেরা দল। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। নৌযান শ্রমিকদের মজুরি বাড়ানো, নৌযানে যথাযথ নিরাপত্তা ও অস্থায়ী শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ সহ 11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের একাংশের ডাকে সারা দেশে অনির্দিষ্টকালে নৌ ধর্মঘট চলছে। বিভিন্ন জেলায় ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে ছোট বড় সব ধরনের নৌযান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। চট্টগ্রামে ধর্মঘটের কারণে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীর 16টি ঘাটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বড় জাহাজ থেকে পণ্য বোঝাই প্রায় 300 লাইটার জাহাজ বিভিন্ন ঘাট ও নদীতে আটকা পড়ে আছে। অন্যদিকে খুলনায় সোমবার রাত 12টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। এতে মংলা বন্দর থেকে খুলনাঞ্চলের 18টি রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম বিপাকে পড়েছে নৌপথে চলাচলকারী সাধারণ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌপথে চাঁদাবাজ ও ডাকাতি বন্ধ সহ 11 দফা দাবিতে কর্মবিরতি চলছে শ্রমিকদের।
অন্যদিকে বরিশাল নদী বন্দরের 11 দফা দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে নৌ ধর্মঘট পালন করছে শ্রমিকরা। সারা বাংলাদেশে যাত্রীবাহী, পণ্যবাহী, তৈলবাহী সম্পূর্ণ জাহাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে একটি মহল পরিস্থিতি ঘোলাটে করার জন্য ধর্মঘটের নামে সকাল থেকে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে বলে জানিয়েছেন মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু। এটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। এখানে সরকারের বাইরে যারা আছে রাজনৈতিকভাবে তারা এটার মধ্যে জড়িত, সরকারের ভিতরে যারা পেয়ে হারাইছে, হারানোর একটা বেদনা, তাদেরও কিছু ইন্ধন আছে। এই সব কিছু মিলে এটা কোনো আমি বলবো না যে কোনো ইউনিয়ন বা কোনো শ্রমিক সংগঠনের দাবি, এটা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হয়েছে আন্দোলনের নামে। এছাড়া লক্ষ্মীপুরে মজু চৌধুরীর ঘাট থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌ চলাচল ছেড়ে না যাওয়ায় দুর্ভোগে পড়ে এই পথ দিয়ে চলাচলকারী 21টি জেলার মানুষ। অভি ইসলাম, টিভি। যত্রতত্র মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রোগীদের সেবায় চিকিৎসকদের আরও যত্নবান হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। 16 কোটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। প্রায় 14,000 কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন 3.5 লাখ মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছে। বিনামূল্যে দেওয়া হচ্ছে 30 রকমের ওষুধ। মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে 72 বছর। দেশে স্বাস্থ্য খাতের এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো শুরু হলো 5 দিন ব্যাপী জাতীয় স্বাস্থ্যসেবা ও পুষ্টি সপ্তাহ। স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার স্লোগানে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের পাশাপাশি তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পর্যাপ্ত সেবাদাতা তৈরির জন্য কাজ করছে সরকার। বিশেষায়িত সেবিকা গড়ে তোলার তাগিদও দেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। আর মেডিকেল কলেজ তৈরির ক্ষেত্রেও আমরা অবশ্যই বিবেচনা করতে হবে যে আমাদের কত ছাত্র, কত শিক্ষক, শিক্ষার মানটা কতটুকু হবে সেটা বিবেচনা করেই করা হবে, যত্রতত্র করতে দেওয়া যাবে না। আমাদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও যত্নবান হতে হবে। আমাদের বিশেষায়িত নার্স করতে হবে, মানে পোস্ট অপারেটিভ অর্থাৎ পোস্ট সার্জারি যে নার্স যারা রোগী সেবা করবে তাদের জন্য সেই বিশেষভাবে চিকিৎসা দেওয়া দরকার। অটিজম সচেতনতার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। গবেষণার মাধ্যমে দেশীয় চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার তাগিদ দেন সরকার প্রধান। সারা বিশ্বব্যাপী মানে ভেষজ জিনিসের একটা ভীষণভাবে চাহিদা, কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা, আমাদের ইউনানি চিকিৎসা বা দেশীয় চিকিৎসা বা হোমিওপ্যাথি, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। এর উপরে গবেষণা প্রয়োজন, এটাকে উন্নত মানের কাজে সেই চিকিৎসাও যাতে মানুষ নিতে পারে আমরা সেদিকে দৃষ্টি দেব। এর আগে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স ও মাঠ পর্যায়ে কর্মীদের যোগাযোগ সহজ করতে গাড়ি বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার এ স্লোগানে দেশের বিভিন্ন জায়গায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে কেরানীগঞ্জে আলোচনা সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মীর মোবারক হোসাইন। এ সময় প্রসূতি মায়েদের 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, টিকাদান কর্মসূচি সহ সেবামূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। রংপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। একই ইস্যুতে দিনাজপুরের হিলিতে বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ফরিদপুরে স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, চুয়াডাঙ্গা, ঝালকাঠি ও মাগুরায় আলোচনা সভা হয়েছে। রাজধানীর হাতিঝিলে বিজিএমএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। নিয়ন্ত্রিত বিস্ফোরকের মাধ্যমে ভবনটি ভাঙা হবে বলে জানিয়েছেন রাজউকের কর্মকর্তারা। ভবনে থাকা প্রতিষ্ঠানগুলোর মালামাল সরিয়ে নিতে সবশেষ সন্ধ্যা 7টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট। এখানে বিজিএমএ সর্বোচ্চ আদালত ভবন ভাঙার রায় দেওয়ার পর কয়েক দফায় সময় নেয় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সবশেষ আদালতের দেয়া 7 মাস সময়সীমা শেষ হয় 12 এপ্রিল।
নির্ধারিত সময় শেষ হওয়ায় মঙ্গলবার সকালে ভবন ভাঙার যন্ত্রপাতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিজিএমইএ ভবনের সামনে হাজির হন রাজুক কর্মকর্তারা। তবে প্রথম দিন ভবন ভাঙার চেয়ে খালি করার উপরই জোর ছিল বেশি। দিনভর অবস্থানের পর 15 তলার ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় থেকে মালামাল সরিয়ে নেওয়া হয়। বিজিএমইএ ভবনে বিভিন্ন ব্যাংকের শাখার পাশাপাশি 19টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় আছে। সময় বেঁধে দেওয়ার পর প্রতিষ্ঠানগুলো মালামাল সরিয়ে নিতে থাকে। সেগুলি আমরা ডিজার্ভ করা শুরু করেছি এবং এখানকার যে সমস্ত ভাড়াটিয়া বা যারা অফিস এখানে করছেন তারাও মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখছেন, এবং তারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন। যেহেতু একটি অনুমোদিত ভবন, এই অনুমোদিত ভবন অপসারণ করা আমাদের সবারই জন্য দায়িত্ব, এবং এই বিষয়টি আদালতে বিচারাধীন ছিল দেখে এই পর্যন্ত এই সময় লেগেছে, এবং আমরা আশা করি যেটা সুচারুরূপেই সম্পন্ন হবে। কখন নাগাদ আপনারা এই যে ইউটিলিটি যেগুলো বন্ধ করবেন? তিনি জানান, মালামাল সরানোর জন্য মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কন্ট্রোল ডেমোলিশন কি আজকে কি সম্ভব হবে? না, কন্ট্রোল ডেমোলিশন তো এটা একটা প্রসেসের বিষয়। অলরেডি চাইনিজ এক্সপার্টরা এসে দেখে গেছেন এবং চূড়ান্তভাবে তারা আবার আসবেন, এসে তখন এটা করা হবে। এক্সপার্টদের মতামত অনুযায়ী এই গ্লাসগুলি আগে খুলে ফেলতে হবে, এবং আরও অনেক বিষয়গুলি আছে যেখানে যে ভিতরে যে ইন্টারনাল যে লাইনগুলি আছে বা ইলেকট্রিফিকেশনের যে প্যানেলগুলি আছে সেগুলি অপসারণ করতে হবে। এখানে অনেক কাজ আছে, সেই কাজগুলি সম্পন্ন করে তারপরে ডেমোলিশিংয়ের কাজটি শুরু হবে। নির্ধারিত সময়ের পর ভবন সিলগালা করার কথা জানান রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 5টার পরে আমরা এখানে যারা আছে এদের বের করে আমরা এখানে সিলগালা করে দেবো, মেইন গেট সিলগালা করে দেবো। আমাদের আইন ও বিধি অনুযায়ী যে কাজ করা দরকার আমরা সেটাই করব। ঢাকার উত্তরায় সরকারের দেয়া 110 কাঠা জমিতে বিজিএমইএর নতুন ভবন হচ্ছে। 13 তলা ভবনের 6 তলার কাজ এরই মধ্যে শেষ হয়েছে, যা আগামী বছর পুরোপুরি শেষ হবে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। দর্শক, বিজিএমইএ ভবনের সামনে আছেন সহকর্মী নাজিব ফরাজি, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, বিজিএমইএ ভবন থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরানোর কাজ শেষ হয়েছে কিনা আমাদের জানাবেন। মিতু, এই ভবনটি থেকে এখান থেকে যে ভেতরে যে মালামাল রয়েছে সেটা কিন্তু সকাল থেকে অপসারণ শুরু হয়েছে, সেটি এখনো চলছে, এবং রাজুকের পক্ষ থেকে এই মালামাল সরাতে বিকেল 5টা পর্যন্ত যে সময় দেওয়া হয়েছিল, এরপর আবার তা বাড়িয়ে 7টা পর্যন্ত করা হয়েছে, এবং সেই 7টার পর এরপর সময় আরো বাড়ানো হবে কিনা সেটি এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। সেই সময়টি এখন রয়েছে, আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে সেই সময়টি শেষ হওয়ার। তো এখন দেখতে পাচ্ছি যে ভবনের ভেতর থেকে কিন্তু অনেক মালামাল ট্রাক ভেতরে ঢুকছে এবং বের হচ্ছে। এই ভবনের ভেতরে 15 তলায় ভবনে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের মালামালগুলো বের করে নিয়ে যাচ্ছেন। তো এখানে এই বিজিএমইএ এই ভবনে যেসব প্রতিষ্ঠান রয়েছে তারা কেন শেষ সময়ে এই তাড়াহুড়া করছে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি। তো তারা বলছেন যে তারা আসলে রাজুকের কাছ থেকে তারা কোনো নোটিশ পাননি এবং বিজিএমইও তাদেরকে কোনো নোটিশ করেনি, এই বিষয়টি তারা বলছেন। এবং তাদেরকে আমরা বলেছি যে হাইকোর্ট থেকে তো উচ্চ আদালত থেকে যেখানে 12 তারিখ পর্যন্ত সবশেষ সময় বেঁধে দেওয়া হয়েছে ভবন ছাড়ার জন্য এবং সময়টি বাড়ানো হয়নি, তাহলে আপনারা কেন ভবন থেকে আপনাদের মালামাল সরিয়ে নেননি? তখন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ভেবেছেন যে আরও কিছু সময় বাড়তে পারে এবং বিজিএমইএ কর্তৃপক্ষ হয়তো আরও কিছুদিন সময় নিতে পারে, সেই এরকম একটা আশঙ্কা থেকেই তারা অপেক্ষা করছিলেন যেন আরেকটু সময় পাওয়া যায় কিনা। আসলে শেষ সময়ে এই অফিস থেকে মালামাল সরানোর কারণে সরিয়ে নিতেও এখানকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে বেশ বেগ পেতে হচ্ছে। একত্রে সব প্রতিষ্ঠানের ট্রাকগুলো ঢুকছে এখানে এবং অনেক শ্রমিক এখানে কাজ করছেন যারা হচ্ছে এই ভবন থেকে মালামাল সরিয়ে নিতে সহযোগিতা করছেন, এবং অফিসের যে স্টাফরা রয়েছেন, কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন, তারাও কিন্তু এই মালামালগুলো সরিয়ে নিতে এখানে কাজ করছেন। আর বিজিএমইএ এই ভবনে এখন পর্যন্ত কিন্তু এই হাতিরঝিল প্রকল্পের পরিচালক ASM রায়হানুল ফেরদৌস তিনি কিন্তু অবস্থান করছেন এবং তিনি আসলে 7টায় যে ভবন সিলগালা করে দেওয়ার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন,
ঠিক কতটা সম্ভব হয় সেটি আমাদেরও আসলে সন্দেহ রয়েছে, যেহেতু ভেতরে ট্রাক ঢুকছে এবং ভেতরে অনেক মালামাল ভবনের নিচ তলায় এনে রাখা হয়েছে এবং ভবনের যে লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, সেসব জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল রয়েছে। তো সেই সময়টি আসলে বাড়ানো হবে কিনা সেটি এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। এবং নাজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বিজিএমএ ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিব ফরাইজি। আইনের তোয়াক্কা না করে 1 বছরে দ্বিতীয়বারের মতো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে সব ধরনের পণ্যের দাম বাড়ার পাশাপাশি জনজীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করে ভোক্তার অধিকার সংগঠনগুলো বলছে, ভোক্তার স্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জ্বালানির দাম ঠিক করা উচিত। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে অসন্তোষ জানিয়ে গেল 31শে মার্চ হাইকোর্ট বলেছেন, ভারত যেখানে $6 এলএনজি কিনছে সেখানে বাংলাদেশ কেন $10 কিনবে। পাশাপাশি হাইকোর্ট বলেছেন, পেট্রোবাংলা ও তিতাসে যে পরিমাণ দুর্নীতি হয় তার 50 ভাগও যদি কমানো যায় তবে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। হাইকোর্টের এমন পর্যালোচনা আমলে না নিয়েই আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে গ্যাস বিল দিয়ে তো এমনি কষ্ট, আবার বাড়লে তো আমাকে আরো সমস্যা হয়ে যাবে। প্রত্যেক মাসের শেষে যে একটা বাড়তি খরচ বেড়ে গেল। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম বৃদ্ধি হলে তাদের খাবারের দামও বাড়াতে হবে। আমাদের খাবারের দাম একটু বাড়বে, যেহেতু মনে করেন মালের রেট বেড়ে যাবে। আমরা সরকারের কাছে এই দাবি করবো যে ছোট ছোট দোকানদার যারা আছে তারা যেন এই আওতার মধ্যে না পড়ে। ভাড়া বাড়বে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের, এ নিয়ে শঙ্কিত যাত্রীরাও। গ্যাসের দাম বাড়বে, এখন যাত্রী ট্রেন ভাড়া চাইলে হয়তো গ্যাঞ্জাম লাগবে বা কথা কাটাকাটি হবে। ভাড়া বাইরে যাবো, টাকা বেশি লাগবে, 10 টাকা 20 টাকা লাগবে। গ্যাসের দাম বাড়লে তো ভাড়া বাড়বে, অনিবার্য। পাবলিকের ঝগড়া আর কি, কিছু করার নাই। আমগো ক্যাবের মতে এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ভোক্তার স্বার্থ বিঘ্নিত হবে। আমাকে দিতে চেয়েছে প্রতিদিন 480, আমাকে নতুন গ্যাস আসার পরেও 320-এর বেশি সে দেবে না। তাহলে বরঞ্চ 320-এর বেশি যদি না দেয় তাহলে যে দাম বেশি নিচ্ছে সেটা সমন্বয় হওয়া দরকার। তা না করে তারা দাম বাড়িয়ে সেটা 12 টাকার উপরে নিয়ে যেতে চাচ্ছে, তো সেইটা তো কোনোভাবেই ন্যায্য হতে পারে না। দ্বিগুণ হারে কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতা দেখছেন না বিশেষজ্ঞরা। আইনে আছে 1 বছরের মধ্যে 2 বার দাম বাড়ানোর বিধান সঙ্গত না, সুতরাং এই কারণে দামটা ওই কারণে বাড়াতে পারে না। আর একটা হচ্ছে যে আপনি কোনো সেবা দেওয়ার আগে সেই সেবার প্রেক্ষিতে দামটা নিতে পারেন না। সিস্টেম লস কমিয়ে এনে গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। শ্রাবণ মাসে চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত আগামী 21শে এপ্রিল দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। চাঁদ দেখা নিয়ে বিতর্কের প্রেক্ষিতে আলেম ওলামাদের নিয়ে গঠিত 11 সদস্যের উপকমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়। দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের এই কথা জানান। গত 13 এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ওই উপকমিটি গঠিত হয়। আজকের সভা ইসলামী শরিয়া অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটির গত 6 এপ্রিল ঘোষিত সিদ্ধান্ত বহাল রেখেছেন, অর্থাৎ আগামী 21/4/2019 খ্রিস্টাব্দে দিবাগত রাত্রে সারা দেশে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার নারী বা শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করার দায়িত্ব একজন নারী ম্যাজিস্ট্রেটের হাতে অর্পণের জন্য সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্টের প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সার্কুলারটি জারি করেন। এতে বলা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ বর্ণিত অপরাধ সংগঠনে ওয়াকিবহাল ব্যক্তির জবানবন্দি আইনের 22 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়। পুরুষ ম্যাজিস্ট্রেটের কাছে ভিকটিম যৌন নির্যাতনের বর্ণনা দিতে সংকোচ বোধ করেন, তাই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী বা শিশুর জবানবন্দি লিপিবদ্ধ করার দায়িত্ব একজন নারী ম্যাজিস্ট্রেটকে দিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিশেষভাবে অনুরোধ করা হয়। তবে সংশ্লিষ্ট জেলা বা মহানগরীতে নারী ম্যাজিস্ট্রেট না থাকলে অন্য কোনো যোগ্য ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া যেতে পারে।
চট্টগ্রামের এক পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদরঘাট থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ জানায়, পেশায় সিএনজি অটোরিকশা চালক নিজামুদ্দিন ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছে। এদিকে ফেনীর দাগনভূঞায় গমি মাদ্রাসার এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে বিষয়টি জানাজানি হলে তাকে আটক করা হয়। অভিযুক্ত শিক্ষক শহীদুর রহমান আরবি বিভাগের শিক্ষক। অপরদিকে 8ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় উপসহকারী কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম মিলনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন রংপুরের আদালত। ফেনী সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী ওলামা দল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, দেশে গণতন্ত্র না থাকায় এমন ঘটনা ঘটছে। এক স্থানে নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে অনলাইন প্রেস ইনস্টিটিউট সহ আরও কয়েকটি সংগঠনের নেতারা দ্রুত রাফি হত্যার বিচারের দাবি জানান। এদিকে ফেনীতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। হত্যাকারীদের ফাঁসির দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাফি হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও এক নারীকে আটক করেছে পিবিআই। ওই নারীর নাম কামরুন নাহার মনি, সে নুসরাতের সহপাঠী। পিবিআই জানায়, মামলার অন্যতম আসামি নুরুদ্দিন মুরব্বার আদালতে ওই নারীর নাম উল্লেখ করে জবানবন্দি দেয়। মনিসহ নুসরাত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত 15 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। স্থানীয় প্রশাসন, পুলিশ ও মাদ্রাসার পরিচালনা পরিষদের গাফলতি না করলে ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড এড়ানো যেত। জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত প্রতিবেদনে এমন বললেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। রাজধানীর কারণ বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে প্রতিবেদন প্রকাশের সময় তিনি কথা বলেন। তিনি বলেন, এই ঘটনায় পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবহেলা ও অপরাধ করেছেন। জেলা প্রশাসনেরও অবহেলা ছিল। কমিশন এসব কর্মকর্তার অপরাধ ও অবহেলার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছেন। পরীক্ষার কেন্দ্রের ভিতরে 144 ধারা জারি ছিল বলে শুনেছি। 144 ধারা দাঁড়িয়ে থাকলে ওখানে কি করে অপরাধীরা আগে যেয়ে থাকলো? এর ভিতরে শুধু ওই মাদ্রাসার ছাত্রী তো না, এর ভিতরে পুরুষও আছে বলে দেখা যাচ্ছে। আমাদের প্রতিবেদনে এসেছে পুলিশের পক্ষ থেকে যে কাজটি করা হয়েছে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য। অসৎ মানুষটির জন্য যারা আন্দোলন করলো, যারা মানববন্ধন করলো, তাদেরকেও চিহ্নিত করতে হবে, কারণ তারাও পাপকে প্রশ্রয় দিচ্ছে। নুসরাত হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর তরুণ তরুণীদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে এই কথা বললেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে অনেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানান স্পিকার। যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে শাস্তি সুনিশ্চিত করার ব্যাপারে আমরা একেবারে দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ এবং ইতিমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং আমরা সকলেই এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখছি। নুসরাত হত্যাকাণ্ড নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা ন্যাক্কারজনক ঘটনা ছাড়া কিছুই নয়। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যারা আগুন দিয়ে মানুষ হত্যার পথ দেখিয়েছে তাদের মুখে নুসরাতের জন্য মায়াকান্নার শোভা পায় না। বিএনপি নেতাদের সংসদে যোগ দেওয়ার চিন্তা গণতন্ত্রের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, দলটি ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের মানুষ স্বাগত জানাবে। এটা সঠিক নয়। সব দলমত নির্বিশেষে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন এবং কেউ কারো আশ্রয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গণতন্ত্রের স্বার্থে তারা যদি সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, আমি মনে করি পুরো দেশবাসী এটিকে স্বাগত জানাবে।
অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যার সাথে জড়িত বিএনপি জামায়াত এখন নুসরাত হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, রাফি হত্যাকাণ্ডের বিষয়টি প্রধানমন্ত্রী নজরদারিতে রেখেছেন, অথচ বিএনপি বিষয়টি নিয়ে রাজনীতি করছে, যা অত্যন্ত দুঃখজনক। হানিফ বলেন, খালেদা জিয়ার চিকিৎসা করানো বিএনপির লক্ষ্য নয়, এ নিয়ে রাজনীতি করাই তাদের মূল উদ্দেশ্য। হাজারের বেশি মানুষকে পুড়িয়ে অগ্নিদগ্ধ করেছে এবং প্রায় 250 মানুষকে হত্যা করেছে। সেই বিএনপির মুখে বিচারের কথা, এটা একটা হাস্যকর। এরা বিএনপি কখনো আইনের শাসনে বিশ্বাসী ছিল না, কখনো সুশাসনে বিশ্বাসী ছিল না। তাদের মুখে এই ধরনের বক্তব্য, এটা খুবই বেমানান ছাড়া কিছু নয়। আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি দেশবাসীকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন, এই নুসরাত জাহান রাফিয়ার হত্যার সঙ্গে যারাই জড়িত আছে প্রত্যেকে তাদের কঠোর শাস্তি পেতে হবে। খালেদা জিয়া প্যারোলে মুক্তির কোনো সিদ্ধান্ত নেননি। তিনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে গণতন্ত্র না থাকায় গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। 40 বছর পরে প্যারোলে চিকিৎসার জন্য যাওয়ার কোনো সিদ্ধান্ত দেননি। কোন একটা ইংরেজি দৈনিকে আজকে একটা নাম, আপনার তারিখ, সময় দিয়ে দেওয়া হচ্ছে কবে যাচ্ছেন তিনি, কোন দেশে যাচ্ছেন। আনফেয়ার বলে আমার কাছে মনে হয়। আমরা অনুরোধ করব এই ধরনের ইয়েলো সাংবাদিকতা থেকে দূরে থাকার জন্য, নাহলে জনগণ বিভ্রান্ত হয়। জনগণ বিভ্রান্ত হলে সেটা আপনার ফল খুব ভালো হয়। শরীয়তপুরে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সকালে প্রকল্পের অগ্রগতি দেখতে যেয়ে পানি সম্পদ উপমন্ত্রী বলেন, আগামী বর্ষার আগেই ভাঙনের হাত থেকে রক্ষা পাবে নড়িয়া। তিনি জানান, এখন প্রতিদিন 25 থেকে 700,000 জিও ব্যাগ ফেলা হয়েছে। আগামী 3 দিনের মধ্যে এই সংখ্যা দাঁড়াবে 30,000-এ। পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের অনুষ্ঠানে যোগ দেন AKM এনামুল হক শামীম। আমাদের একেবারে সুরেশ্বর থেকে শুরু করে নড়িয়ার কীর্তিনাশা পর্যন্ত এটা ইনশাল্লাহ এই কয়েকদিনের মধ্যেই ফুললি কাভার হয়ে যাবে আমাদের। আজকে এই মুলফিদগুঞ্জার হসপিটাল এবং ব্রিজটা ভাঙা হচ্ছে, এই জায়গাটুকু গ্যাপ আছে, আরও মাঝে মাঝে কিছু জায়গা যেগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো আমরা আশা করি এই মাসের মধ্যেই, এপ্রিল মাসের মধ্যেই এই নড়িয়ার অংশের সকল গ্যাপ যেগুলো সেগুলো আমরা জিও ব্যাগ দিয়ে পূরণ করতে পারবো। তারপরে জাজিরা অংশে, উজান অংশে যেটা, সেটার কাজও শুরু হয়েছে। একটি স্কুল আপনারা গতবারের মতো আশা করি এবার আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি ইনশাল্লাহ নড়িয়ারকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য। রাজশাহী সহ দেশের বড় আমবাগানে কেমিক্যালের ব্যবহার রোধে 7 দিনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে তদারকি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে করা আবেদন প্রত্যাহারের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 9 এপ্রিল আইনজীবী মঞ্জিল মোর্শেদের করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। মঙ্গলবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার হাইকোর্টের আদেশ নিয়ে বলেন, রাজশাহী সহ দেশের বড় আমবাগানগুলোতে যেন কেউ ক্ষতিকারক কেমিক্যাল প্রয়োগ করে জনস্বাস্থ্যের ক্ষতি করতে না পারে, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ টহল দেবে। রানা প্লাজা দুর্ঘটনায় শিকার জীবিত শ্রমিকদের 51%ই এখন কর্মহীন। 2 বছর আগে এই হার ছিল 42%। শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে এই শ্রমিকরা কাজ পাচ্ছেন না। মঙ্গলবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে রানা প্লাজা দুর্ঘটনার শিকার জীবিত শ্রমিকদের উপর জরিপ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে অ্যাকশন এইড বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণ প্রক্রিয়া প্রাতিষ্ঠানিক না হওয়ায় শ্রমিকদের এই অবস্থা। গতি কমেছে পুনর্বাসন উদ্যোগেও। রানা প্লাজা দুর্ঘটনায় 6 বছরের প্রাক্কালে এইসব তথ্য জানানো হয়। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ।
আবাসন খাতে দীর্ঘমেয়াদে সিঙ্গেল ডিজিট ঋণ সহায়তা চেয়েছে এ খাতের শীর্ষ সংগঠন রিহ্যাব। সকালে রাজধানী সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় সংগঠনটি প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি 7% নির্ধারণের দাবি জানায়। পাশাপাশি অপ্রদর্শিত আয় আবাসন খাতে বিনিয়োগের সুযোগ চান রিহ্যাব নেতারা। আলোচনায় বিদেশ থেকে অগ্নি নিরাপত্তা যন্ত্রাংশ ও সিমেন্টের কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দাবি করে এ খাতের দুটি সংগঠন। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বাজেট প্রণয়নের আগে সংগঠনগুলোর এসব দাবি পর্যালোচনা করা হবে। চট্টগ্রামের নাসিরবাদ শিল্প এলাকায় সিরাজ আনো অক্সিজেন কারখানায় সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। নিহতরা হলেন ফেনীর মোহাম্মদ সাবেদ ও বরিশালের পবিত্র কুমার দাস। সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে 3 জন গুরুতর দগ্ধ হন। এই সময় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগে স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানেই 2 জনের মৃত্যু হয়। দগ্ধ শ্রমিক নূর ওসমানকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ওই কারখানায় জরুরি অগ্নি নির্বাপন সরঞ্জাম ও শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটি চাপা পড়ে ইটভাটার 2 শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 1 শ্রমিক। সকালে উপজেলার জয়রামপুর শেখ ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল হান্নান ও নতুন বস্তাপুর গ্রামের বাবু মিয়া। আহত শ্রমিক শফিকুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আজও ইটভাটায় কাজ করছিলেন তারা। হঠাৎ পাশের মাটির স্তূপ তাদের উপর ধসে পড়লে ঘটনাস্থলেই হান্নান ও বাবুর মৃত্যু হয়। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। কলসিন্দুরের মেয়ে মার্জিয়া আক্তার স্কুল ও বয়সভিত্তিক ফুটবলে নৈপুণ্য দেখিয়ে গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি। তবে যে স্কুল থেকে তার উঠে আসা সেই কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয় গত কয়েক বছর সফলতার মুখ দেখছে না। কি কারণে এই অবস্থা? সেসব কথাই উঠে এসেছে নারী ফুটবলারদের নিয়ে মুমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 11তম পর্বে। দেখুন বিস্তারিত। ফুটবল মানেই উন্মাদনা, শিহরণ জাগানো, ভালো লাগা। ফুটবল যে বদলে দিতে পারে মানুষের জীবন, তার উদাহরণ নারী দলের মারিয়া, স্বপ্না, সঞ্জিদা, মৌসুমীরা। শুধু তাই নয়, ফুটবল বদলে দিতে পারে একটি জনপদের চিত্র। বঙ্গমাতা স্কুল ফুটবলের সাফল্য অন্যরকম এক পরিচিতি এনে দিয়েছে ময়মনসিংহের ধোবাড়া উপজেলার গারো পাহাড়ের পাদদেশে নিভৃত গ্রাম কলসিন্দুরকে। যাদের হাত ধরে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে কলসিন্দুরের সুনাম, তাদেরই একজন মার্জিয়া আক্তার। 5 বোন, 1 ভাইয়ের মধ্যে মার্জিয়া পঞ্চম। নানা বাধা বিপত্তি, সামাজিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে হার মানিয়ে হয়ে উঠেছেন জাতীয় দলের আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক। প্রথম বাসা থেকে দিতে চাইতো না, যে না ফুটবল খেলতে হবে না, মেয়ে মানুষ। যখন খেলতে শুরু করে আমরা তো অনেক একদম গ্রামের মেয়েরা ফুটবল খেলবে এটা হয়তো পছন্দ করতো না। যখন দেখতেছি যে আমরা একের পর এক রেজাল্ট করতেছি ভালো বঙ্গমাতায়, তখন আরো গ্রামের মানুষ আর আমাদের উৎসাহ দিত। এখন আর বাধা নেই, অনটনের পরিবারে এসেছে সচ্ছলতা। বাফুফের তত্ত্বাবধানে থেকে এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। কিন্তু মার্জিয়ার মনে চাপা কষ্ট। যে স্কুল থেকে তার উঠে আসা বঙ্গমাতা ফুটবলের টানা 3 বারের চ্যাম্পিয়ন, সেই কলসিন্দুর গত 3 বছর আঞ্চলিক পর্বই পেরোতে পারেনি। যখন আমরা থাকতাম তখন রেজাল্ট করতাম, কিন্তু এখন পর আমাদের স্কুলের কোনো রেজাল্ট নাই। এতে আমরা তো একটু কষ্ট হওয়ারই কথা। আর যেহেতু ওই স্কুলে ছাড়ও নাই, সেহেতু এটা আরো আমাদের অনেক বড় কষ্ট। মার্জিয়ার বিশ্বাস, গ্রাম্য রাজনীতির শিকার হয়ে ক্ষোভ আর অভিমানে ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রিয় শিক্ষক মফিজ মাস্টারকে ফেরাতে পারলেই সাফল্য ফিরবে কলসিন্দুরে। ছাড় যাওয়ার পর থেকে হয়তো বা খেলোয়াড় আরো স্কুল থেকে জড়ে যাচ্ছে, উঠে আসছে না, যেহেতু ছাড় নাই। স্যারকে আমি বসে জিজ্ঞেস করি, স্যার শুক্রবারে ফোন যখন পাই স্যারকে আগে জিজ্ঞেস করি স্যার কেমন আছে। স্যারের বলি, স্যার আপনি কি আর টিম করবেন না? না, আর টিম করবো না। স্যার কেন? না, তোদেরকে আমি এত দূর আগায় নিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আর ফুটবলে যাব না, তোরা ভালো কর। এদিকে দরজায় কড়া নাড়ছে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল। কঠোর অনুশীলনে নিজেকে তৈরি করছেন মার্জিয়া আক্তার। প্রতিফলন ঘটাতে চান মাঠে। আমাদের টার্গেট আমরা এবার চ্যাম্পিয়ন হব। মুমিন রোহন, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণায় মাশরাফি অধিনায়ক, জায়গা হয়নি ইমরুলের, নতুন মুখ পেসার জয়েব। বিজিএমএ ভবন ভাঙার প্রক্রিয়া শুরু, গ্যাস পানি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিস্ফোরক দিয়ে ভাঙা হবে জানালো রাজুক। 11 দফা দাবিতে নৌ শ্রমিকদের একাংশ অনির্দিষ্টকালের ধর্মঘট, সরকারকে বেকায়দায় ফেলতে এই কর্মসূচির দাবি লঞ্চ মালিক সমিতির। এবং যত্রতত্র মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হবে না জানালেন প্রধানমন্ত্রী, বললেন প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtv online এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।